ভাবুন তো, একটা দেশ যাকে একসময় বলা হতো সোনার চড়ুই, যে দেশে মসজিদ মন্দিরের গম্বুজ সোনায় মোড়া ছিল, রাজাদের ধনভাণ্ডারে ছিল টন টন সোনা, ব্যবসায়ীরা সোনার মুদ্রায় লেনদেন করত, আর সেই দেশেই কয়েকশো বছর পরে দারিদ্র্য, দুর্ভিক্ষ আর ঋণের বোঝায় জর্জরিত হয়ে পড়ল। প্রশ্ন হলো, এই বিপুল সম্পদ কোথায় গেল? ইংরেজরা কি সত্যিই ভারতের সোনা লুট করে নিয়ে গিয়েছিল? আজ আমরা জানবো ইতিহাসের সেই বিতর্কিত কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ গল্প। ভারত কেন সোনার চড়ুই নামে পরিচিত ছিল? প্রাচীন ও মধ্যযুগে ভারত ছিল বিশ্বের অন্যতম ধনী অঞ্চল। মশলা, রেশম, তুলা, ইস্পাত, হীরা, মুক্তা ও নানা মূল্যবান পণ্যের জন্য বিশ্বের ব্যবসায়ীরা ভারতের দিকে ছুটে আসত। আরব, পারস্য, চীন এবং ইউরোপের বণিকরা শতাব্দীর পর শতাব্দী ভারতীয় পণ্য কিনত। তার বদলে তারা স্বর্ণ ও রৌপ্য নিয়ে আসত। ফলে ভারতের ভাণ্ডারে বিপুল পরিমাণের মূল্যবান ধাতু জমা হয়েছিল। মন্দির ও রাজপ্রাসাদ এবং মসজিদে এত সোনা কেন ছিল? সেই সময় ব্যাংক ব্যবস্থা আজকের মতো ছিল না। রাজারা, জমিদাররা এবং সাধারণ মানুষও প্রায় মসজিদ বা মন্দিরই দান করতেন। ফলে বড় বড় মসজিদ, মন্দির ধীরে ধীরে বিপুল সম্পদের মালিক হয়ে ওঠে। দক্ষিণ ভারতের অনেক মন্দির, যেমন পদ্মনাভস্বামী টেম্পল, শতাব্দীর পর শতাব্দী সোনা, রত্ন ও মূল্যবান সামগ্রী জমা করেছে। এছাড়া মুঘল, মারাঠা, রাজপুত ও অন্যান্য রাজবংশের রাজকোষও বিপুল সম্পদ ছিল। ইংরেজরা কিভাবে ভারতে এলো? শুরুতে তারা ব্যবসায়ী হিসাবে এসেছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1600 সালে প্রতিষ্ঠিত হয়। তাদের লক্ষ্য ছিল ব্যবসা, কিন্তু ধীরে ধীরে তারা সামরিক শক্তি বাড়ায় এবং ভারতীয় রাজ্যগুলোর রাজনীতিতে হস্তক্ষেপ শুরু করে। পলাশির যুদ্ধ, ইতিহাসে বদলে যাওয়ার মুহূর্ত। 1757 সালের পলাশি যুদ্ধের পর ইংরেজদের ক্ষমতা দ্রুত বাড়তে থাকে। বাংলার নবাবের পরাজয়ের পর ইংরেজরা শুধু রাজনৈতিক ক্ষমতায় পায়নি, বিশাল অর্থনৈতিক সম্পদের ওপরেও নিয়ন্ত্রণ পেতে শুরু করে। অনেক ইতিহাসবিদ মনে করেন সেই সময় থেকেই ভারতের সম্পদ বিপুল পরিমাণে ব্রিটেনে যেতে শুরু করে। তারা কি সরাসরি সোনা লুট করেছিল? এখানে বিষয়টা একটু জটিল। সিনেমায় যেমন দেখা যায় ইংরেজরা প্রতিদিন গাড়ি গাড়ি সোনা নিয়ে জাহাজে তুলছে, বাস্তব ইতিহাস সবসময় তেমন ছিল না। বরং তিনটি বড় উপায়ের সম্পদ ব্রিটেনে গিয়েছিল। 1. কর আদায়। ভারতীয় কৃষক ও ব্যবসায়ীদের কাছ থেকে বিপুল কর আদায় করা হতো। সেই অর্থের বড় অংশ ব্রিটেনে পাঠানো হতো। 2. বাণিজ্যিক শোষণ। ভারতের কাঁচামাল কম দামে নিয়ে যাওয়া হতো, তারপর ব্রিটেনে তৈরি পণ্য ভারতে বেশি দামে বিক্রি করা হতো। 3. যুদ্ধ ও ক্ষতিপূরণ। বিভিন্ন রাজ্য জয় করার পর তাদের কোষাগারের সম্পদ ইংরেজদের হাতে চলে যেত। মন্দিরের সোনা কি লুট করা হয়েছিল? কিছু ক্ষেত্রে যুদ্ধ, দখল বা রাজনৈতিক সংঘর্ষের সময় মন্দির ও মসজিদের রাজকোষের সম্পদ বাজেয়াপ্ত বা অধিগ্রহণ করা হয়েছে। তবে ভারতের সব মন্দির বা মসজিদের সোনা ইংরেজরা নিয়ে গেছে এমন দাবি ঐতিহাসিকভাবে সঠিক নয়। অনেক মন্দির আজও বিপুল সম্পদের মালিক। তবে উপনিবেশিক শাসনের সময় ভারতের সামগ্রিক সম্পদ ও আয়ের একটি বড় অংশ ব্রিটেনে স্থানান্তরিত হয়েছে। এ নিয়ে অধিকাংশ ইতিহাসবিদ একমত। সবচেয়ে বিখ্যাত উদাহরণ কোহিনূর। যখন ভারতের সম্পদ নিয়ে আলোচনা হয় তখন কোহিনূর সবচেয়ে আগে আসে। এই বিখ্যাত হীরাটি বহু শাসকের হাত ঘুরে শেষ পর্যন্ত ব্রিটিশদের কাছে যায়। আজ এটি ব্রিটিশ রাজমুকুটের অংশ। ভারত সহ একাধিক দেশ বহু বছর ধরে এর ফেরত দাবি জানিয়ে এসেছে। ড্রেন অফ ওয়েলথ। 19বিংশ শতকে দাদাভাই নওরোজি একটি বিখ্যাত ধারণা দেন, ড্রেন অফ ওয়েলথ। তার মতে ভারতের বিপুল সম্পদ বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থার মাধ্যমে ব্রিটেনে চলে যাচ্ছিল। অনেক আধুনিক গবেষণায় দেখা যায় যে ঔপনিবেশিক শাসনের ফলে ভারতের অর্থনীতি দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তাহলে কি ভারতের সোনা ইংল্যান্ডে চলে গিয়েছে? আংশিকভাবে হ্যাঁ, কিন্তু বিষয়টি শুধু সোনা লুটের গল্প নয়। ইংরেজ শাসনের সময় বিপুল সম্পদ, করের অর্থ, কাঁচা মাল এবং অর্থনৈতিক লাভ ব্রিটেনে গিয়েছিল। কিন্তু মূল্যবান বস্তু, শিল্পকর্ম, রত্ন ও ধনসম্পদও ব্রিটিশ সংগ্রহে চলে যায়। কিন্তু ভারতের সমস্ত সোনা লুট হয়ে গেছে, এটা ইতিহাসসম্মত বক্তব্য নয়। বাস্তব ঘটনা আরও জটিল এবং অর্থনৈতিক শোষণের সঙ্গে গভীরভাবে জড়িত। এক সময় ভারতকে বলা হতো সোনার চড়ুই। তার সম্পদের গল্প ছড়িয়ে পড়েছিল পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। তারপর এলো উপনিবেশ, যুদ্ধ, কর, শোষণ আর অর্থনৈতিক পরিবর্তনের যুগ। আজও সেই ইতিহাস নিয়ে বিতর্ক রয়েছে, কিন্তু একটা বিষয় পরিষ্কার, ভারতের সম্পদ শুধু সোনা বা হীরার মধ্যে সীমাবদ্ধ ছিল না। সবচেয়ে বড় সম্পদ ছিল তার মানুষ, তার শিল্প, তার ব্যবসা আর তার সভ্যতা। আর সেই ইতিহাস জানাটাই আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। ধন্যবাদ।